এএফসি উইমেন্স এশিয়ান কাপ খেলতে বাংলাদেশ জাতীয় নারী দল রয়েছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায়। প্রস্তুতি কেমন হলো তাদের? টুর্নামেন্টে কত দূর যেতে পারবে তারা? এসব কিছু নিয়ে আজকের অফ দ্য ফিল্ডে কথা বলতে এসেছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক। শায়েক, স্টুডিওতে আপনাকে স্বাগত। ঐতিহাসিক একটা মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। 10 বছর আগেও এই মুহূর্তটার কথা কি ভাবতে পেরেছিলেন? না, সত্যি কথা বলতে খুবই সারপ্রাইজিং। এরকম যে একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের ফুটবলের পক্ষে করা সম্ভব, এটা সম্ভবত নেক্সট আপনি যদি বলেন যে পরিমাণ ইনভেস্টমেন্ট বা ইন্টারেস্ট আমরা দেই, নেক্সট 30 বছরেও হয়তো আমার ধারণা ছিল না যে মেন্স ওমেন্স মিলিয়ে কখন আমরা এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোনো একটা স্টেজে আর কি খেলবো। সো ইটস ভেরি সারপ্রাইজিং আর ইন্সপায়ারিংও বটে। আমার তো মনে হয় যে হয়তো 10-20 বছর পরে ফিফা বা এফসি থেকে কেস স্টাডি করা হবে যে কিভাবে এত কম ইনভেস্টমেন্ট আর কম ইন্টারেস্টের পরও বাংলাদেশের মতন একটা কান্ট্রি 47টা দেশের মধ্যে টপ 12 নেশনের মধ্যে ঢুকে এএফসি এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়নশিপ খেলছে। একটা আনবিলিভেবল একটা জিনিস। এখন যখন দলটা চলে এসেছে চূড়ান্ত পর্যায়ে, এখন আসলে খেলাটা নিয়ে সিরিয়াস হওয়ার সময়। প্রস্তুতিটা কেমন দেখলেন দলের? খুবই ডিসঅ্যাপয়েন্টিং বলবো আমি প্রস্তুতির পক্ষ থেকে। কারণ হচ্ছে যে আপনি আপনার 54 বছর ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে আছেন, যেটা কিনা কখন আপনি খেলার সুযোগও পান না। তো এরকম যখন একটা টুর্নামেন্টে খেলতে যাবেন, তখন আপনার প্রিপারেশনটা হতে হবে 1 মাস 2 মাস বা 3 মাস ধরে একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে। এবং আমাদের হাতে সময় গত 1 বছর ধরেই ছিল যে আমরা প্ল্যানিং করতে পারতাম যে কিভাবে হবে। কিন্তু দেখা গেল যে ঘুরে ফিরে সেই দায়সারা গোছেরই একটা প্ল্যানিং। হয়তো মিশন অস্ট্রেলিয়া নামে একটা লোগো বা ব্র্যান্ডিং করা হয়েছে, হয়তো বেশ কিছু স্পন্সর এসছে, কিন্তু অ্যাকচুয়াল মাঠে যেই আপনার খেলাটা খেলতে হবে সেটার জন্য যে প্রিপারেশন, সেখানে আমরা অনেক ঘাটতি দেখেছি। একটা লিগ হয়েছে, সিঙ্গেল লেগের লিগ, সেটাও হয়েছে টার্ফ মাঠে। হয়তো মাঝখানে একটা ট্রাই নেশন একটা সিরিজের মতন হয়েছে, যেখানে আজারবাইজান এসেছিল, মালয়েশিয়া এসেছিল। ওইটা একটা ভালো প্রস্তুতি ছিল আমি বলবো, কারণ একটা বড় টিমের সাথে খেলা। কিন্তু এরপরে যে বিদেশের মাটিতে গিয়ে বিদেশি টিমের সাথে খেলা, সেটার কোনো প্ল্যানিং সেভাবে আমরা দেখতে পারিনি। এবং দেখা গেছে যে কোচ সাফ খেলতে টিম নিয়ে চলে গেছে, 1 মাসও ছিল না সেই সময়। তো এইটাও এক ধরনের আমার কাছে মনে হচ্ছে খুবই আনপ্ল্যান্ড একটা প্ল্যানিং। এবং সর্বশেষ যেটা দেখা গেছে যে প্রেস কনফারেন্সে সে কোচ দোষারোপ করছে ম্যানেজমেন্টকে, আবার পরের দিন দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট দোষারোপ করছে কোচকে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট অ্যাজ এ ফ্যান টু সি। বিকজ আপনি চাবেন যে এরকম একটা বড় টুর্নামেন্টে যাওয়ার আগে পুরো ব্যাপারটাই থাকবে একটা উৎসবের মতন। এত একটা বড় অ্যাচিভমেন্ট, এটা আমরা 1 মাস ধরে একটা উৎসবের মতন থাকবে, একটা প্রিপারেশন থাকবে, এক ধরনের প্রস্তুতিটা চোখে দেখার মতন থাকবে। যেটা কিনা আমরা মেন্স ন্যাশনাল টিমে যখন খেলা হয় তখন দেখি যে 1 মাস আগের থেকে একটা প্রিপারেশন, একটা ইন্টারেস্ট, একটা ইনভেস্টমেন্ট আসছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কেন জানি এই জিনিসটা অনেক বড় একটা ঘাটতি দেখলাম, যার কারণে মেয়েরা নিজেদের মতন প্র্যাকটিস করে ফেললো। কোনো প্র্যাকটিস ম্যাচও তারা খেললো না, তারা নিজেদের মধ্যে একটা লিগ খেলে ফেললো। এবং এখন যদিও অস্ট্রেলিয়ায় তারা অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে গিয়েছে, এইটা হয়তো কিছুটা হেল্প করবে। এবং ওখানে গিয়ে দেখলাম যে সিডনি ওয়ান্ডারার্স নামে একটা টিম আছে, সেটা যে ফিমেল টিম, সেই ফিমেল টিমের সাথে তারা খেলছে। সো সেই দিক দিয়ে দেখলে একটু বেটার হয়েছে, বাট আই থিঙ্ক ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। আরও অনেক সুন্দর ওয়েতে হ্যান্ডেল করা যেত। এবং যাওয়ার আগে এরকম দলীয় কোন দলটা আসলে দেখাটা আমাদের ফ্যানদের জন্য অনেকটা হতাশাজনক, যে ম্যাচের আগে টুর্নামেন্টের আগে কোচ ম্যানেজমেন্টকে দোষারোপ করছে, ম্যানেজমেন্ট কোচকে দোষারোপ করছে। তো সেইখানেই তো সাইকোলজিক্যালি যে আপনার এক ধরনের যে একটা বুস্ট আপটা হওয়ার কথা ছিল, উল্টা আরও নেগেটিভ একটা মাইন্ডসেট দেখা যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে দলের মধ্যে এক ধরনের ভাঙন আছে। সো আশা করি এগুলো উতরিয়ে শেষ পর্যন্ত আর কি টুর্নামেন্টটা ভালো করবে। কারণ এর আগেও আমরা দেখেছি সাফে এবং অন্যান্য টুর্নামেন্টে ম্যাচের আগে অনেক কথাই হয়েছে, কিন্তু দিন শেষে বাটলার মেয়েদেরকে নিয়ে কিন্তু প্রত্যাশিত রেজাল্টটাই আর কি বের করে নিয়ে এসেছিল। সো আশা করছি যে গিয়ে টুর্নামেন্টে ভালো করবে। বাংলাদেশের প্রতিপক্ষ শুরুর রাউন্ডে চায়না এবং উত্তর কোরিয়ার মতো দুটো দল রয়েছে, তাদের বিপক্ষে এবং গ্রুপ থেকে কি পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন বাংলাদেশের? এখন এখানে টুর্নামেন্টের একটু ফরম্যাটটা নিয়ে একটু আলোচনা করি। টুর্নামেন্টে টোটাল 12টা দল আছে, 3টা গ্রুপে ভাগ করা। তো গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তো অটোমেটিক্যালি যাবে, কিন্তু এই 3টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপ থেকে বেস্ট থার্ড যে টিম সেটা যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের এখানে একটা সুযোগ আছে।
সুযোগটা হ্যাঁ, আপনি ফার্স্ট ম্যাচটা চায়নার সাথে, তারপরে উত্তর কোরিয়া, দুইটাই অনেক স্ট্রং টিম। চায়না তো রেকর্ড সংখ্যকবার এফসি ওমেন্সটা জিতেছে, আর রিসেন্ট চ্যাম্পিয়ন্স মনে হয় উত্তর কোরিয়া। তো এই দুইটা ম্যাচই একটু টাফ হবে। সো এখানে এই ম্যাচে যদি আমরা একটু কম গোল খাই, বা ধরেন যে যদি আমরা একটু ড্র করতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে। সেক্ষেত্রে লাস্ট ম্যাচটা হচ্ছে উজবেকিস্তানের সাথে। উজবেকিস্তানের র্যাঙ্কিং বা প্লেয়িং যে স্টাইল, সেই ক্ষেত্রে বাংলাদেশের জেতার একটা সম্ভাবনা আছে, কারণ রিসেন্ট টাইমসে তারা মায়ানমারকে কাছাকাছি যে র্যাঙ্কিংয়ের টিমকে কিন্তু তাদের মাটিতে গিয়ে হারিয়ে এসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উজবেকিস্তানের সাথে ম্যাচটা জেতার একটা সম্ভাবনা আছে। তো এইখানে যে ব্যাপারটা যেটা আমি বলছিলাম যে বেস্ট থার্ড পজিশনে দুইটা টিম যাবে। সো আপনি যদি গ্রুপগুলো দেখেন, এর মধ্যে আমি বলবো যে মানে একটা গ্রুপ ধরেন যে হয়তো ইজিলি পেয়ে যাবে। সো সেকেন্ড যে থার্ড টিমটা, এই টিমটা যদি বাংলাদেশ কোনোভাবে জিতে ড্র করে ঢুকতে পারে, সেই ক্ষেত্রে সুবিধা যেটা হবে, তখন বাংলাদেশ যে টপ 8-এ চলে আসলো, বাংলাদেশ কিন্তু নট অনলি মানে নকআউটে কোয়ালিফাই করতেছে, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপেরও খুব কাছাকাছি চলে আসছে। মানে টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু আপনি কোনো টিমকে বাদ দিতে পারবেন না। সো এখনও প্রবাবিলিটি ইজ হাই যে বাংলাদেশ যদি সামহাও ভালো খেলে ফেলে টপ 8-এ চলে যায়, মানে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে, এটা তো সবাই সবসময় মুখে বলে আসে যে ওয়ার্ল্ড কাপ খেলবো, স্বপ্ন দেখি, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি উই আর ভেরি ক্লোজ টু ওয়ার্ল্ড কাপ। সো প্রপারলি যদি একটু খেলে ফেলে, উজবেকিস্তানকে হারায়, আরেকটা ম্যাচ যদি ড্র করে ফেলে, তাহলে কিন্তু রাস্তা আমি বলবো অনেক দূর, সহজ হয়ে যাবে। বাট হ্যাভিং সেড দ্যাট, প্র্যাকটিক্যালি বললে চীন আর উত্তর কোরিয়ার সাথে ম্যাচটা খুব টাফ হবে। ওই দুটা ম্যাচ কতটুকু ভালো হ্যান্ডেল করে, সেটাই আসলে কনফিডেন্স দিবে আপনার লাস্ট ম্যাচে গিয়ে উজবেকিস্তানের সাথে খেলার সময়। তো ওইটাই আসলে দেখতে হবে। আপনি অবকাঠামোগত সমস্যা এবং পরিকল্পনার একটা অভাবের কথা বলছিলেন। এত কিছু ছাপিয়ে আসলে খেলোয়াড়দের কি মানসিকভাবে ওরকম শক্তিশালী মনে করছেন যে তারা আসলে পরের রাউন্ডটায় যেতে পারবে বা বিশ্বকাপের কাছাকাছি এখান থেকে কোয়ালিফাই করার একটা সুযোগ থাকবে? আসলে আমাদের বাংলাদেশে ফুটবলে আমরা যে পরিমাণ ইনভেস্টমেন্ট আর ইন্টারেস্ট দিই, এরপরে যে আমরা সাফেও ম্যাচ জিতি, এটাই আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। সেখানে আমরা সাফ পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছি, এবং মানে এই মেয়েরাই মানে এত ভালো পারফর্ম করেছে যে তারা মানে মায়ানমারের মাটি থেকে মায়ানমারকে হারিয়ে আসছে, যেখানে মায়ানমারের র্যাঙ্কিং ছিল 50 থেকে 60-এর মধ্যে, আর বাংলাদেশে ছিল 140। সো মানে এই যে পুরা যে কৃতিত্বটা, এই কৃতিত্বটা শুধুই যাবে আমি বলবো কোচ এবং প্লেয়ারদের, তাদের প্র্যাকটিস সেশন, তাদের প্ল্যানিং এবং তাদের এক্সিকিউশনের উপরে বেস করেই কিন্তু আজ পর্যন্ত আমরা এতদূর এসেছি। আদারওয়াইজ আপনি যদি এই এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপে যদি আপনি যে 12টা টিম খেলছে, তাদের আপনি যদি মানে ইনভেস্টমেন্ট দেখেন, সবার থেকে সবচেয়ে কম আমরা। আপনি যদি ফিফা র্যাঙ্কিংটা দেখেন, সবচেয়ে কম র্যাঙ্কিংয়ের দল আমরা। মানে এর জন্যই বলছিলাম, যেটা সবার কাছে অপ্রত্যাশিত ছিল যে বাংলাদেশ কিভাবে এখানে সুযোগ পাচ্ছে। সো এইটার জন্যই যে মানে এখানে পুরো কৃতিত্বটা যদি দিতে হয়, তাহলে দিব আমি কোচের, কারণ সে আসার পরে আমরা এত বড় স্বপ্নগুলো আসলে দেখার সাহস পাচ্ছি। আগে আমরা ছিলাম, আমরা সাফ পর্যন্ত স্বপ্নটা দেখতাম, কিন্তু আমরা সেটা গন্ডি পেরিয়ে কিন্তু আমরা এশিয়ান কাপের গন্ডিতে চলে এসেছি, এবং সেটা এই কোচের প্ল্যানিংয়ের কারণে, এবং যেই প্লেয়ারগুলো তারা অ্যাজ এ টিম খেলছে। মানে এরকম না যে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার ব্রিলিয়েন্স, হ্যাঁ ঋতুপর্ণার খেলা অনেক সুন্দর, তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আছে, মারিয়া মান্ডা বা মনিকা চাকমা, বা আপনি ধরেন শামসুন নাহার জুনিয়র, বা আপনি যে কারোর কথাই ধরে নেন না কেন, ইন্ডিভিজুয়ালি তারা ভালো প্লেয়ার। কিন্তু এখানে কি কারণে বাংলাদেশ পারফর্ম করছে? বাংলাদেশ পারফর্ম করছে কারণ তারা ইন্ডিভিজুয়ালি খেলাগুলোকে একটা দল হিসেবে খেলতে পারছে। এই কারণে আপনি হাইলাইন্স ডিফেন্স খেলেন বা লো ব্লক ডিফেন্স খেলেন, সব কিছুতে কিন্তু রেজাল্টটা দিন শেষে বের হয়ে আসছে। সো এইটার জন্য আর কি আমি অনেক আশাবাদী যে যেহেতু মেয়েরা এত ভালো খেলে এবং কোচেরও একটা প্ল্যানিং থাকে প্রত্যেকটা ম্যাচ নিয়ে, সো আশা করি সামহাউ অর দি আদার আমরা একটা পজিটিভ রেজাল্ট দেখতেই পারি। মাঠের বাইরে বা পর্দার পেছনে যারা কাজ করেন তাদের নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ সম্প্রতি নির্বাচনের পর একজন প্রতিমন্ত্রী পেয়েছেন, যিনি সাবেক অধিনায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, আমিনুল হকের কথা বলছি। তিনি আসাতে ফুটবলে আপনি যে সমস্যাগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরছিলেন, অবকাঠামোগত পরিকল্পনার অভাব, এগুলোর কি কিছুটা সমাধান হবে বলে আশা করছেন? অবশ্যই কিছুটা হলেও তো আশা করছি, কারণ এই প্রথম সম্ভবত একটা মানে এর আগে ছিল উপমন্ত্রী ছিল আপনার হচ্ছে আরিফ খান জয়, কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে এবার আমিনুল হক এসে, এবং সে আসলে খুব রিসেন্ট টাইমসের প্লেয়ার যে কিনা সব সমস্যাগুলো দেখেছে। সো আমার বিশ্বাস যে তার ফুটবলের প্রতি এক ধরনের মানে একটু ঝুঁকে পড়ার বা এক ধরনের ইমোশন হয়তো কাজ করবে এইসব ক্ষেত্রে। বাট হ্যাভিং সেড দ্যাট, মানে যে জিনিসটা আমরা বাংলাদেশের মানুষজন একটু বুঝতে ভুল করি, যে সেটা হচ্ছে যে যখনই আমরা এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে চিন্তা করি,
আমরা সবাই কিন্তু বলার সময় বলি ক্রীড়া প্রতিমন্ত্রী, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এবং এখানে আমরা শুধু ক্রীড়াটা নিয়েই পড়ে থাকি, এখানে যুবরও কিন্তু একটা বিশাল পার্ট আছে। সো এই কারণে যে জিনিসটা আমি মজা করে অনেক সময় অনেক জায়গায় বলি, যে যারাই কিনা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বা মন্ত্রী হওয়ার আগে তারা খুব ডাইনামিক থাকে, খুব বেশি ইনভলভ থাকে, অ্যাক্টিভ থাকে, কিন্তু হওয়ার পরে ওই যে পুরান ঢাকার ভাষায় বললে মানে আউলায় যায়। এই আউলায় যাওয়ার কারণ হচ্ছে যে ঢোকার পরে দেখে তারা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, যেখানে যুবর বিশাল কাজ আছে, ক্রীড়ারও কাজ আছে, কিন্তু ক্রীড়ার কাজের মানে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল হচ্ছে বেশ কয়েকটা অংশের মধ্যে একটা অংশ, সেটার মধ্যেও 52টা ফেডারেশন। তো সেটার মধ্যে বিসিবি নিয়ে এত বেশি নয়েজ থাকে, এত বেশি আলোচনা থাকে। সো বিএফএফ বা অন্যান্যগুলো ফেডারেশনগুলোর ওই রকমভাবে মানে একটা কনসেন্ট্রেশন পাওয়া বা প্রপারলি অ্যারেঞ্জ করা, এটা সবগুলা ক্রীড়া প্রতিমন্ত্রী দেখা গেছে যে এর আগে সমস্যা হয়েছে। এবং আই থিঙ্ক এই ধারাটা অব্যাহত থাকবে। তার কারণ হচ্ছে যে এত বেশি ওভারলোডেড উইথ দ্য ওয়ার্ক যে সে আসলে সামনে এখন হয়তো অনেক বেশি ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনের সময় গিয়ে সে আসলে কতটুকু করতে পারবে এটা আসলে তার কর্মদক্ষতাই আমাদেরকে বলে দিবে। সো এখনই আসলে সেটা নিয়ে প্রেডিকশন করাটা একটু টাফ হবে। বাট যেসব ইনিশিয়েটিভগুলো আর কি মানে বিএনপি যখন জেতার সময় যে ইশতেহারটা দিয়েছিল, সেই ইশতেহারে তারা ক্রিয়া নিয়ে যেসব জিনিসগুলো তুলে নিয়ে এসেছিল, সেটা আসলে আমার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্রিয়া নিয়ে এত বেশি সিরিয়াসলি কেউ ইশতেহার দেয়নি। সো যেহেতু তাদের একটা প্ল্যান আছে এবং তারা সেই হিসাবে আগাচ্ছে, কিছু কিছু ভালো ভালো ইনিশিয়েটিভ আছে এবং তারা ক্রিয়াটাকে একটা পেশা হিসেবে আনতে যাচ্ছে। সো পুরো ইকোসিস্টেমটাকে যদি একটা ভালোভাবে চেঞ্জ করতে পারে, আই থিঙ্ক একটা পজিটিভ আউটকাম আসবে। সবশেষে শায়েক যেটা জানতে চাইবো, আপনার ভাবনাটা জানতে চাইবো, যে পরিমাণ প্রতিবন্ধকতা মধ্যে দিয়ে গিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা ব্যক্তিগত জীবন থেকে বলে এখন আনুষ্ঠানিকভাবে আপনি বলছিলেন যে অবকাঠামোগত এবং পরিকল্পনার যে অভাবগুলোর মধ্যে দিয়ে তারা একটা মহাদেশীয় টুর্নামেন্ট খেলছেন, তাদের কি অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতেই হোক কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আপনি খেলতে দেখেন, এই স্বপ্নটাকে আপনি দেখেন? হ্যাঁ, আমি দেখি, কারণ তাদের যে এবিলিটি, তাদের যে ট্যালেন্ট, সেটা অন্যান্য অনেক দেশের মহিলা ফুটবলের থেকে অনেক বেশি। শুধুমাত্র আমরা প্রপারলি ব্র্যান্ডিং করতে পারি না, প্রপারলি ফোকাস দিতে পারি না আমাদের মেয়েদের ফুটবলে, দিলেও সেটা খুব কম হয়, যার কারণে আমরা ট্যালেন্টটাকে আসলে সেভাবে বুঝতে পারি না, কম্প্যারিজন আনতে পারি না। কিন্তু আপনি যদি তাদের ট্যালেন্টটা দেখেন এবং তাদের যে স্কিলস, থিঙ্কিং ক্যাপাবিলিটি দেখেন, যেইটুকু আমরা যদি তাদের 10 দিই, তারা আমাদেরকে 100 দিচ্ছে। তো আপনি চিন্তা করেন, আপনি যদি 100 দেন, তাহলে মেয়েরা আপনাকে কতটুকু ভালো আর কি আউটপুটটা ব্যাক করবে। সো এই জন্য আমি বলছিলাম যে এই টুর্নামেন্টে যে মানে বাকি সবাই হয়তো আশা দেখছে না, কিন্তু পার্সোনাল আমি এখনো আশাবাদী যে মেয়েরা ভালো কিছু করে হয়তো এরকম হতে পারে যে ওয়ার্ল্ড কাপের খুব কাছাকাছি চলে যাবে। শায়েক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের অফ দ্য ফিল্ডে। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন BDNews24.com।